ওয়েলকাম টু কনসেপসিয়া পলিটিকা। আজকে ফেবিয়ান সমাজতন্ত্র সম্পর্কে আলোচনা করব। ফেবিয়ান সমাজতন্ত্রের জন্ম কিন্তু ইংল্যান্ডে, গিল্ড সোশ্যালিজমের মতো। ইংল্যান্ডে কিছু বুদ্ধিজীবী সম্প্রদায় তারা 4 জানুয়ারি ইংল্যান্ডে একটা সোসাইটি গঠন করেন, ফেবিয়ান সোসাইটি। সেই ফেবিয়ান সোসাইটির মাধ্যমেই এই ফেবিয়ানিজমের জন্ম হয় ইংল্যান্ডে। ফেবিয়ান সমাজতন্ত্রের যারা সমর্থক তারা মার্ক্সবাদের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন, অর্থাৎ মার্ক্সীয় সমাজতন্ত্রের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন, কিন্তু মার্ক্সবাদকে অনুসরণ করেননি। অর্থাৎ বলতে গেলে তারা বরং মার্ক্সবাদের বিরোধিতা করেছেন। মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ বা মার্ক্সের শ্রম মূল্য তত্ত্ব এগুলোর কিন্তু তারা বিরোধিতা করেছেন, এবং তার মার্ক্সীয় দেখানো পথে যে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা যায় এই বিশ্বাস কিন্তু তাদের ছিল না। অর্থাৎ মার্ক্স যেভাবে বলেছেন সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা, সেই পথে না গিয়েও আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু সমাজতন্ত্রের দিকে এগিয়ে যাওয়া যায়, অর্থাৎ সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা যায়। এই জন্য তারা কি করলেন না, এই সোসাইটির মাধ্যমে মানুষকে সমাজতন্ত্রের প্রতি সচেতন করার চেষ্টা করলেন। এই ফেবিয়ান সোসাইটিতে অনেক বিখ্যাত মানুষ তখনকার দিনের যারা ইংল্যান্ডের বিশিষ্ট বুদ্ধিজীবী, যেমন জিবি শ, অর্থাৎ জর্জ বার্নার্ড শ, গ্রাহাম ওয়ালেস, তারপর ওয়েব দম্পতি, সিডনি ওয়েব, বিয়াট্রিস ওয়েব, অ্যানি বেসান্ত, জিডিএইচ কোলে, সবাই কিন্তু ফেবিয়ান সোসাইটির সদস্য হন। এছাড়া যারা গিল্ড সোশ্যালিজমের সমর্থক হন পরে বা গিল্ড লীগ প্রতিষ্ঠা করেন, তারাও কিন্তু এই ফেবিয়ান সোসাইটিরই সদস্য ছিলেন। সেখান থেকে বেরিয়ে এসে তারা একটা ন্যাশনাল গিল্ড লীগ প্রতিষ্ঠা করেন এবং গিল্ড সোশ্যালিজমের কথা বলেন। তো এই ফেবিয়ান সোসাইটি তারা এই পত্র পত্রিকা, বিভিন্ন গণমাধ্যমকে ব্যবহার করে সাধারণ মধ্যবিত্ত সম্প্রদায়ের মধ্যে, অর্থাৎ সাধারণ শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের মধ্যে এই সমাজতন্ত্রের ধারণাটা ছড়িয়ে দিতে চাইলেন। এবং তারা পরিষ্কার বললেন যে মার্ক্সের যে ঐতিহাসিক বস্তুবাদ, সেই ঐতিহাসিক বস্তুবাদে যে কথা বলা হয়েছে, অর্থাৎ সমাজের যে পরিবর্তন, সেই সমাজের পরিবর্তন একমাত্র শ্রেণীদ্বন্দ্বের মাধ্যমে সম্ভব। অর্থাৎ উৎপাদন শক্তি এবং উৎপাদন সম্পর্ককে কেন্দ্র করে শ্রেণীদ্বন্দ্ব, এবং এই শ্রেণীদ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে সমাজের পরিবর্তন হয়। ফেবিয়ান সমাজতন্ত্রীরা এটা কিন্তু গ্রহণ করলেন না। তারা বললেন যে হ্যাঁ, ইতিহাস প্রগতির সূচক, ইতিহাসই গণতন্ত্রের অগ্রগতি নিয়ে এসছে, এবং গণতন্ত্র যত প্রসারিত হয়েছে ততই দেখা যাবে এটা প্রসারিত হয়েছে সাধারণ মধ্যবিত্ত মানুষের মধ্যে। অর্থাৎ ইংল্যান্ডে আস্তে আস্তে কী হয়েছে না, অভিজাততন্ত্র বিদায় নিয়েছে, যেহেতু অধিকাংশ মানুষ ভোটাধিকার পেয়েছে এবং ভোটাধিকারের মাধ্যমে গণতন্ত্রে সামিল হয়েছে। সুতরাং তারা বললেন যে এই শ্রেণীদ্বন্দ্ব বা বিপ্লব, এইভাবে সমাজতন্ত্র প্রতিষ্ঠার কোনো প্রয়োজন নেই। সমাজতন্ত্র আস্তে আস্তে আসবে এবং ধীরে ধীরে প্রতিষ্ঠা হবে। এই জন্য তারা বললেন যে মার্ক্স যে শ্রম মূল্য তত্ত্ব বলেছেন, যে শ্রম মূল্য তত্ত্বে আমরা যদি দেখি তাহলে মার্ক্স বলছেন যে কি না, শ্রমিকই শ্রমের মূল্য সৃষ্টি করে। অর্থাৎ যে কোনো জিনিসের দ্রব্য বা উৎপাদন যাই বা হোক না কেন, সব কিছু মূল্য সৃষ্টি করে শ্রমিক। কিন্তু ফেবিয়ান সমাজতন্ত্রীরা বললেন শ্রমিক করে না, এই মূল্যটা সৃষ্টি করে সমাজ। কেন, শুধু মূল্য শ্রমিকের দ্বারা সৃষ্টি হওয়া সম্ভব নয়। সুতরাং যেহেতু এই মূল্য সৃষ্টিতে সমাজের সামগ্রিক অবদান আছে, সুতরাং এই যে মূল্য সৃষ্টি হলো কোনো দ্রব্যের, সে মূল্য সবার মধ্যেই কিন্তু বন্টন করে দিতে হবে। অর্থাৎ সমাজের সকল মানুষ যাতে এর সুফল ভোগ করতে পারে। অর্থাৎ শুধু শ্রমিকরা এখানে গুরুত্ব পাবে না। ফেবিয়ান সমাজতন্ত্রীদের কাছে শুধু শ্রমিকরাই গুরুত্ব পায়নি, তবে শ্রমিকদেরকে তারা বঞ্চিতও করেননি। অর্থাৎ যে মূল্য সৃষ্টি হচ্ছে সেই মূল্যটা হচ্ছে জাতীয় মূল্য, এবং সেই জাতীয় মূল্য কি না, জাতীয় মূল্য সবার মধ্যে সমানভাবে বন্টন করা উচিত, এবং এটা সবার মধ্যে সমানভাবে বন্টন করে দিতে হবে। এর জন্য কী করতে হবে না, শিল্পের, কৃষির সমস্ত কিছু জাতীয়করণ করতে হবে
এবং জাতীয়করণ করার মাধ্যমে কি হবে, তাহলে সমাজের টোটাল এই যে শিল্প বা কৃষি এই সব কিছুর মালিকানা হলো জাতীয় মালিকানা। এবং জাতীয় মালিকানা যেহেতু এগুলো জাতীয় মালিকানা হলো, সেহেতু কি না যেটুকু লভ্যাংশ সৃষ্টি হলো, অর্থাৎ মূল্য যেটুকু উদ্বৃত্ত মূল্য যেটুকু সৃষ্টি হলো, সেই উদ্বৃত্ত মূল্যটাকে কিন্তু সমাজের সকলের মধ্যে সমানভাবে বন্টন করে দিতে হবে, যাতে কেউ না বঞ্চিত হয়। এছাড়া যাদের ব্যক্তিগত সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত যে সম্পত্তি, সেই সম্পত্তির উপর কর আরোপ করা হবে। উত্তরাধিকার প্রাপ্ত কৃষি জমির উপর খাজনা আদায় করা হবে। এবং এই সব আদায় করে কি করা হবে না, এই সমস্ত কিছু সবার মধ্যে সমানভাবে বন্টন করে দেওয়া হবে। অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থার প্রতি তাদের আস্থা আছে। রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে জাতীয় মালিকানা মানেই রাষ্ট্রীয় মালিকানা, অর্থাৎ রাষ্ট্রীয় মালিকানার মাধ্যমেই এই যে সম বন্টনের কথা তারা বলছেন। সুতরাং গিল্ড সোশ্যালিজম বা সিন্ডিক্যালিজমের মতো পুরোপুরি শ্রমিকদের কথা এরা বলছেন না। এরা যেটা বলছেন সেটা বলছেন কি না, সমাজের কথা, সামগ্রিক সমাজের কথা, সমাজের সকল মানুষের কথা। অর্থাৎ সকল মানুষ সজাগ থাকবে, সকল মানুষ সমাজতান্ত্রিক চেতনা সম্পন্ন হবে এবং রাষ্ট্রীয় ব্যবস্থা সেইভাবেই আস্তে আস্তে পরিচালিত হবে যে রাষ্ট্র যেসব পদক্ষেপ নিচ্ছে বা রাষ্ট্রীয় কাঠামো, রাজনৈতিক কাঠামোগুলো বা রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো যেরকম কাজকর্ম করছে, সেই কাজকর্মগুলো সম্পূর্ণভাবে হবে সমাজের স্বার্থে, অর্থাৎ সমাজের সামগ্রিক স্বার্থে। কোনো ব্যক্তি স্বার্থে কিন্তু রাষ্ট্র পরিচালিত হবে না। তাহলে এইভাবে যদি মানুষকে সচেতন করা যায়, মানুষের মধ্যে এই সচেতনতা যদি বৃদ্ধি করে দেওয়া যায়, যে সবাইকে যদি মানসিকভাবে এইভাবে প্রস্তুত করে দেওয়া যায় যে সমস্ত মালিকানা হচ্ছে জাতীয় মালিকানা, এবং জাতীয় মালিকানা অর্থাৎ রাষ্ট্রীয় মালিকানা, এবং রাষ্ট্রীয় মালিকানার মাধ্যমে কি হবে না, সমস্ত কিছু সমানভাবে বণ্টিত হবে, কেউ বঞ্চিত হবে না। অর্থাৎ এখানে তাহলে আস্তে আস্তে কি হবে না, এই ব্যক্তিগত সম্পত্তির কিন্তু বিলোপ হবে। অর্থাৎ কেউ অবাধ সম্পত্তির মালিক হয়ে যাচ্ছে, সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করছে, আর কেউ একেবারে অবহেলিত হচ্ছে, একেবারে দুর্দশার চরম পর্যায়ে পৌঁছে গেছে। এই জিনিসটা কিন্তু তাহলে সমাজে থাকবে না। তাহলে রাষ্ট্র সেইভাবেই পরিচালিত হবে। তাহলে সবাই যদি এই রকম মানসিকতায় প্রস্তুত হয়ে যায়, অর্থাৎ মানসিকভাবে এইভাবে যদি প্রস্তুত হয়ে যায়, এবং সবাই মানসিকভাবে এইভাবে প্রস্তুত হয়ে গেলে কি না, রাষ্ট্রীয় কার্যাবলীতে যারা অংশগ্রহণ করছে তাদের মানসিকতাও এইভাবে তৈরি হবে। অর্থাৎ তারাও আর ব্যক্তি স্বার্থে কোনো পদক্ষেপ নিচ্ছে না। ব্যক্তি স্বার্থে তাদের মানসিকতার মধ্যে ঢুকে আছে যে সমাজের সামগ্রিক উন্নতি করতে হবে, সামগ্রিক কল্যাণ করতে হবে। তাহলে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে সমাজতন্ত্রের দিকে এগিয়ে যাবে, এবং এইটাই বলছেন তারা সমাজতন্ত্র। অর্থাৎ সমাজের সামগ্রিক যে সম্পত্তি, সেই সম্পত্তি ব্যক্তিগতভাবে ভোগ করার কেউ নেই, সামর্থ্য অনুযায়ী সবাইকে বন্টন করে দিতে হবে। এটাই হচ্ছে ফেবিয়ান সমাজতন্ত্রের মূল কথা। অর্থাৎ ফেবিয়ান সমাজতন্ত্রীরা বিপ্লবের মাধ্যমে সমাজের পরিবর্তন চাইছে না। তারা চাইছেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে, অর্থাৎ সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষ অংশগ্রহণ করুক। যত বেশি মানুষ এতে অংশগ্রহণ করবে, ততই কিন্তু সমাজতন্ত্রের দিকে এগিয়ে যাওয়ার পথ সুগম হবে বলে তারা মনে করতেন। অর্থাৎ পুরো মার্ক্সীয় যে সমাজতন্ত্র, তার উল্টো পথে হাঁটছেন এরা। মার্ক্সবাদে এটা বিশ্বাস করা হয় না। মার্ক্সবাদে মনে করে যে হ্যাভস এবং হ্যাভস নটদের মধ্যে যখন দ্বন্দ্ব চরম আকার ধারণ করবে, তখনই সমাজে কী হবে না, পরিবর্তন আসবে, অর্থাৎ বিপ্লব হবে সমাজে, এবং বিপ্লবের মাধ্যমে সমাজের পরিবর্তন হবে। কিন্তু ফেবিয়ান সমাজতন্ত্রীরা এটা কিন্তু মনে করেন না। তারা মনে করেন যে সমাজের পরিবর্তন এই পার্লামেন্টারি সিস্টেম যেটা আছে, অর্থাৎ সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে সমাজের পরিবর্তন আসবে। অর্থাৎ সমাজের মানুষের একটা নৈতিক উন্নতি হবে, ঠিক আছে, সবাই সমাজতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষ হবেন, এবং সমাজতান্ত্রিক চেতনা সম্পন্ন যদি মানুষ হয়, তাহলে এই শোষণ, বঞ্চনা, নির্যাতন এই বিষয়টা কিন্তু সমাজে আর থাকবে না। অর্থাৎ সব কিছুর সামাজিক মালিকানা করো, জাতীয়করণ করে সমস্ত কিছু সবার মধ্যে যেটুকু উদ্বৃত্ত মূল্য সমাজের সৃষ্টি হবে। অর্থাৎ আগেই বলেছি যে ফেবিয়ানরা বলছেন যে এই যে উদ্বৃত্ত মূল্য সৃষ্টি হয়, এতে অবদান থাকে সমগ্র সমাজের। তাহলে এইটা হচ্ছে সামাজিক উৎপাদন, ঠিক আছে। তাহলে উদ্বৃত্ত মূল্যটাও সৃষ্টি করছে
পুরো সমাজ, তার অধিকার সামগ্রিক সমাজের আছে, ভোগ করার অধিকার, তাহলে এটা সমগ্র সমাজের মধ্যে বন্টন করে দাও। এটা সমাজের সমগ্র সমাজের মধ্যে যদি ন্যায়মূলক একটা বন্টন হয়, তাহলেই কিন্তু কি সমাজতন্ত্র প্রতিষ্ঠা হবে, অর্থাৎ সেটাই হচ্ছে প্রকৃত সমাজতন্ত্র। সুতরাং উৎপাদন এবং বন্টন এই দুটোরই হচ্ছে সামাজিকীকরণ। উৎপাদন এবং বন্টন কোনো ব্যক্তিগত মালিকানাধীন থাকছে না। তাহলে ব্যক্তিগত মালিকানাধীন যখন থাকছে না, তখন এই ভোগ করবে কিন্তু টোটাল পুরো সামগ্রিক সমাজ। এটাই হচ্ছে ফেবিয়ান সমাজতন্ত্রের মূল কথা। সুতরাং আমরা যদি দেখি, তাহলে দেখব যে এইরকম একটা সমাজ ব্যবস্থা গঠন করার জন্য ফেবিয়ান সমাজতন্ত্রীরা একটা দক্ষ সরকার এবং দক্ষ সরকারি পরিচালন ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করেছেন, এবং এই জন্য তারা মনে করে আমলাতন্ত্রের উপর গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ দক্ষ এবং বিশেষজ্ঞ আমলারা যদি ওই কাজে নিযুক্ত হন, তাহলে কি হবে না, তারা এই কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবে। অর্থাৎ ফেবিয়ান সমাজতন্ত্রে যেটা চাইছেন যে সামাজিক মূল্য সমান মধ্যে সমানভাবে বণ্টিত হোক, এই কাজটা সুষ্ঠুভাবে তখনই বণ্টিত হবে যদি দক্ষ এবং বিশেষজ্ঞ আমলাদেরকে ঠিক ঠিক জায়গাতে নিয়োগ করা হয়। কিন্তু এই জন্য অনেকেই আশঙ্কাও প্রকাশ করেছেন যে একবার আমলাতন্ত্রের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়ে গেলে মানুষের সামগ্রিক স্বার্থ সেভাবে কিন্তু প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা খুব কম। কেন আমলাতান্ত্রিক শাসন বা আমলাতান্ত্রিকতা সম্পর্কে অনেক বিশেষজ্ঞ অনেক আলোচনা, ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন, গবেষণা করেছেন। তারা কিন্তু আগে সর্বাগ্রে নিজেদের যে সুবিধাটা, সেই সুবিধাটা কিন্তু আদায় করে নেয় এবং পরে তারা কিন্তু অন্যের কথা চিন্তা করে। সরকারি কাজ তাদেরকে করতে হয়, সরকারি নিয়মনীতি মেনে তাদেরকে সেই কাজ করতে হয়, সেটা করে ঠিকই, কিন্তু তারা তাদের স্বার্থ কিন্তু কোনোভাবে বিসর্জন দিতে রাজি থাকে না। সুতরাং এখানে সামগ্রিক সমাজের স্বার্থ রক্ষার্থে এই আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থা কতটা যে ফলপ্রসূ হবে, এ বিষয়ে কিন্তু সন্দেহ থেকেই যায়। সুতরাং ফেবিয়ান সমাজতন্ত্রীরা সমাজতন্ত্রের কথা বলেছেন এবং যেভাবে সমাজতন্ত্রের প্রতিষ্ঠার কথা বলেছেন, সেইভাবে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা কতটা সম্ভব এই সম্পর্কে কিন্তু অনেকেরই সন্দেহ আছে। এবং এই জন্যেই এই ফেবিয়ান সোসাইটি থেকেই কিন্তু অনেকে বেরিয়ে এসেছিলেন এবং বেরিয়ে এসে তারা গিল্ড সোশ্যালিজম প্রতিষ্ঠা করেছিলেন, ন্যাশনাল লীগ প্রতিষ্ঠা করেছিলেন, ন্যাশনাল গিল্ড লীগ প্রতিষ্ঠা করেছিলেন এবং সমাজতন্ত্রকে অন্যভাবে আবার পরিচালনা করার চেষ্টা করেছিলেন।